আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য রামপুরহাট। ময়না তদন্তের পর বাড়িতে নিয়ে আসা হলো মরদেহ। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গুরুতর ঘটনায় রামপুরহাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার সকালে তার দলীয় কার্যালয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রামপুরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে কিভাবে ঘটনাটি ঘটলো এবং এর নেপথ্যে কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এরপর রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর তার মরদেহ নিজ বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতা, কর্মী, অনুগামী এবং পরিচিতরা ছুটে আসে। ঘটনার তদন্তে একটি কথিত নোটের বিষয়ও সামনে এসেছে। সেখানে দীর্ঘদিন মানসিক অবসাদে ভোগার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের শান্ত থাকার এবং কোনো পারিবারিক সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপারের বক্তব্য। বীরভূম জেলা পুলিশ সুপার জানান যে বাড়ির দুটি দরজা ভেতর থেকে বন্ধ ছিল। নিয়ম মেনে ভিডিওগ্রাফির মাধ্যমে পুলিশ দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মুখ ছিলেন। একাধিকবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি রাজ্য মন্ত্রিসভা এবং বিধানসভার ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে রামপুরহাট ও বীরভূমের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যেটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তাকে মেলাইন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মুখ্যমন্ত্রী সেটা তদন্ত করতে বলতে আপনার সাথে কথা হয়েছে। আপনি কি তদন্ত চাইছেন দাদা? এটার একটা পাশে আছে, আমি দেখলে আমি খুব তো মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। দেখো যে অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে তদন্ত এবং মুখ্যমন্ত্রী যেটা বলেন ওই ফ্যামিলির পাশে মুখ্যমন্ত্রী থাকবে। নতুন কথা বলছি দাদা, তিনি লিখেছেন যে দলের অনেক কাজ পছন্দ হতো না, তাও সেগুলো চুপ মুখ বুঝে চুপ করেছিলাম। এরকম ধরনের কথা কোনদিন বলছি? এরকম ধরনের কথা আমি জেলে যাওয়ার পর কী হয়েছে সেটাই বলতাম। জেলে যাওয়ার আগে বলতে পুলিশ জেলে যাওয়ার পর কী হয়েছিল। আর একটা জিনিস, যিনি এতদিন বছর ধরে বিধায়ক থাকলেন, শেষে তিনি বললেন যে আমার রাজনীতিতে আসা ভুল হয়েছিল। সেটা অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়েছিল কিছু বকাটি ছেলের জন্য, এই সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলার জন্য। দলের কেউ কি বকাটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে নাম করা বকাটে, কি নাম বলা যাবে? তার নাম বলতে যেতাম। এইসবের জন্যই কি হলো নাকি মানসিক? বললাম তো বকাটে ছিল, তো দলে একটা আছে। কোথাও তার উপর তাহলে দল থেকেও প্রেশার ক্রিয়েট হয়ে গেছিল। আশিস দার সঙ্গে বকাটের ভালো সম্পর্ক ছিল, যেগুলো এখন ওই টাইমে বাকি। আমরাও বুঝতে পারছি না একদম। কালকে তো রাত পর্যন্ত কথা হয়েছে, কোনো কিছু বলেও নি, কিছু না, শুধু একটা চিঠি লিখে দিয়ে গেছে, এইটুকুই। মানসিক চাপে থাকতে ছিলেন। কিন্তু মানসিক চাপ থাকার মতো তো যারা আপনারা চেনেন তারা তো জানেন যে উনি কিরকম ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। এই যে অভিযোগ করা হচ্ছে, লিখে গেছেন যে তিনি কোনো রকম কোনো কিছুতেই ছিলেন না, কোনো কমিটিতেও ছিলেন না, তিনি কোনো পাওয়ারও তিনি তার কাছে ছিল না, জেনারেল কমিটিতে। তাহলে এটি কি একটা পরিকল্পনা? দাদা এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না, এখন বলার মতো অবস্থাতেও নেই। জানতে হবে, কারণ আমি তো এই ব্যাপারগুলো জানি না এখনো পর্যন্ত। কি ম্যাটার, কি ব্যাপার, এগুলো জানতে হবে, তারপর দেখা যাবে। রাজনীতির কথা বলেছেন যে আমার রাজনীতিতে আসাটাই ভুল হচ্ছে। পরিবারের যারা আছেন, আপনারা পরবর্তী প্রজন্ম, তারা যেন রাজনীতিতে না আসে। আমরা জোরাত করে বলছি আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়েছে,
এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতে চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। জেঠুর রাজনীতির কেরিয়ার জীবনে কেউ কোনোদিন একটা গায়ে কাদা দিতে পারেনি, কিন্তু লোকটাকে তো আজকে চলে যেতে হলো। কে কি হারালো জানি না, আমরা আমাদের ঘরের লোক হারালাম। আমরা এই রাজনীতিতে আর নাই, কোনো রাজনীতি যেটুকু নিয়ে আমরা কোনো রাজনীতি করতেও চাই না। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমরা আর আমাদের দিক থেকে পরিবারে বলতে গেলে আমি আর দাদা, আমি ওকালতি নিয়ে ব্যস্ত থাকি, দাদা বাইরে থাকে, আমাদের কাছে সেই সময় নাই। জেঠুর রাজনীতি দেখে আমাদের যেটুকু ইন্সপিরেশন, জেঠু যেখানে রাজনীতির জন্য চলে গেল, আর যেখানে আর রাজনীতির কথা আছে। আশিস বাবুকে কেউ আশিস বাবু বলতেন না, সবাই স্যার বলতেন, কারণ একদিকে ছিলেন তিনি নিজে অধ্যাপক, দীর্ঘদিন ছাত্রদের পড়িয়েছেন, যে ছাত্ররা আজও ভিড় করেছে আপনার বাড়ির সামনে। প্রত্যেকেরই একটা বক্তব্য যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে স্যার এরকম এত ঠান্ডা মাথার মানুষ, এত ধীর। আমরাও বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো বোঝাতাম। আমি তো নিজে একজন উকিল, এত লোককে সাহস দিই, এত লোক, হাজার হাজার লোক আমার কাছে ফাইল আছে তাদের, আমার নিয়ার অ্যাবাউট 10,000-এর উপর মামলা। আমি যদি বুঝতে পারতাম ঘরের লোকটাকে আমি সাহস দিতাম না, ঘরের লোকটাকে কি সাহস দিতাম না। উনি বলছিলেন যে বয়স তো হয়েছিল, গুটিয়ে নেননি, কিন্তু রোজ পার্টি অফিসে বসতেন, লোকের সঙ্গে কথাবার্তা বলতেন, সবই করতেন। কিন্তু জেঠু যখন বলে গেছে যে আমাদের পরিবার থেকে কেউ রাজনীতি করবে না, আমরা জেঠুর কথা ফেলতে অমান্য করবো না বা ফেলবো না।